মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশে ঈদ উল আজহা আজ। বাংলাদেশেও কয়েকটি স্থানে ঈদ জামাতের প্রস্তুতি। হজের আনুষ্ঠানিকতায় ভোরে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষ বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। মহাসড়কে যানজট না থাকলেও আছে গাড়ির চাপ। চট্টগ্রামের কালুরঘাট ব্রিজে ট্রেনের ধাক্কায় গাড়ি দুমড়ে মুচড়ে নিহত ৩, আহত ১০। কক্সবাজার থেকে বন্দরনগরীতে যাচ্ছিল পর্যটক এক্সপ্রেসটি। চাঁদার দাবিতে রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। ছিনিয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল। ১০ দিন পার হলেও মামলা নেয়নি পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আজহা পালন হচ্ছে আজ। সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। চাঁদ দেখা সাপেক্ষে আজ ঈদ উল আজহা পালন হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে। যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রেও। ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘন্টা আগে পরে ঈদ উদযাপন হবে ইউরোপ সহ বিশ্বের আরও বিভিন্ন দেশে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদ উল আজহা পালিত হবে শনিবার। পবিত্র হজের তৃতীয় দিন আজ শুক্রবার স্থানীয় সময়ে ভোর হলেই মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। সেখানে ফিরে আল জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুঁড়বেন মুসল্লিরা। এরপর পশু কোরবানি করে ফিরবেন মক্কায়, তাওয়াফ করবেন কাবাঘর। পরের দুদিন ১১ ও ১২ জিলহজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যান মুসল্লিরা। রীতি অনুযায়ী সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন তারা। মধ্যরাত পর্যন্ত ইবাদতের পাশাপাশি শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করছেন হাজিরা। বৃহস্পতিবার হজের মূল দিনে আরাফাতের ময়দানে জড়ো হয়েছিলেন মুসল্লিরা। স্থানীয় সময় দুপুর ১২টায় মসজিদের নামিরায় খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ সালেহ বিন হুমায়দ। কামনা করেন বিশ্বশান্তি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জামায়াতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে ১৫ লাখ মুসল্লির। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে একদিন আগে ঈদ পালন করছেন অনেকে। তাদের মধ্যে জামালপুরের সরিষাবাড়ি ও ইসলামপুরের ২০টি গ্রামের মানুষ রয়েছেন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী সাগর ফরাজি। সাগর, আগাম ঈদ উদযাপনের খবর জানাবেন। দেখুন, আমি আগের ঘন্টায় কিন্তু জানিয়েছিলাম নামাজের প্রস্তুতি চলছে। এখন কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন নামাজ চলছে। এখানে যারা রয়েছেন তারা হচ্ছেন ইসলামপুর উপজেলার যে আমভদ্রা গ্রামের বাসিন্দারা। শুধু এই অঞ্চলে নয়, জামালপুরের যে আরও সরিষাবাড়ি অঞ্চল রয়েছে, সরিষাবাড়ি উপজেলা, সেই উপজেলায় কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৮টায় নামাজ শুরু হয়েছে, এখন নামাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। এই নামাজ শেষে কিন্তু খুতবা হবে, তারপরে দোয়া হবে। তারা বিশ্বের জন্য তারা দোয়া করবেন বলে জানিয়েছেন আমাদের। তারপরেই কিন্তু কুরবানির আনুষ্ঠানিকতা অর্থাৎ কোরবানি শুরু করবেন। আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই নামাজটি একটি বাড়ির উঠানে হচ্ছে, কারণ তারা যে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতো সেই ঈদগাহ মাঠটি যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সেই মাঠটি তলিয়ে গেছে, কারণে এইখানে নামাজ আদায় করা হচ্ছে। এছাড়া তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে একদিন আগে ঈদ করার বিষয়টিতে, যে মুসলিম উম্মার যে বিশ্বে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সেই চাঁদের দেখার প্রেক্ষিতে কিন্তু এই নামাজ আদায় করছেন তারা।
অর্থাৎ ইসলামিক যে শরীয়ত মোতাবেক আইন রয়েছে সেই আইন মেনেই তারা এই নামাজ আদায় করছেন। আনুষ্ঠানিকভাবে এই নামাজ আদায় হচ্ছে। তারা এরপরে হচ্ছে মূলত এই কোরবানি দেবেন। সব মিলে এই নামাজ আদায় শেষে কিন্তু আসলে কোরবানি প্রস্তুতি তারা নিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ সাগর আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হবার জন্য। আর চাঁদপুরে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, সেখানে আছেন সহকর্মী কাদের পলাশ। আর সেখানে ঈদের আয়োজন কেমন দেখছেন জানাবেন। সকালে জামাত এখানকার জানিয়েছেন যে কাল পবিত্র ঈদুল আজহা, প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। শেষ মুহূর্তে অনেকেই ধরছেন বাড়ির পথ, যে যেভাবে পারছেন বাস, ট্রেন, লঞ্চে রাজধানী ছাড়ছেন। এতে সড়ক, মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ির চাপে যানবাহনের ধীর গতি দেখা গেছে। বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সুমায়া ঐশী, যাচ্ছি তার কাছে। ঐশী, ট্রেন কি সময় মতো ছেড়ে যাচ্ছে? স্টেশনের সার্বিক পরিস্থিতি কি? দেবাশিস, ট্রেন মোটামুটি সময় মতো ছাড়ছে, তবে দুটি ট্রেন বিলম্বে ছেড়েছে এবং যেমনটি আমি সকাল থেকে এসে দেখছি যাত্রীরাও বলছেন যে অন্যান্য ট্রেন মোটামুটি সময় মতো এসে পৌঁছালেও দুটি ট্রেন কিন্তু বেশ বিলম্ব করছে। তার মধ্যে একটি হচ্ছে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, যেটি 7:13-তে এসে প্ল্যাটফর্মে পৌঁছানোর কথা, তবে সেটি এখনও আসেনি, এবং আরেকটি হচ্ছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস, যেটি 6:43-এ ছাড়ার কথা, তবে সেটিও এখনো এসে পৌঁছয়নি। স্টেশন মাস্টারের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে গতকাল চট্টগ্রামে যে দুর্ঘটনাটি হয়েছে বোয়াখালীতে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যে ট্রেনটির দুর্ঘটনা হয়েছে সেটির কারণে আসলে পর্যটক এক্সপ্রেস সেটি আসতে একটু বিলম্ব করছে। তবে অন্যান্য যে ট্রেন সেগুলো মোটামুটি সময় মতোই এসে পৌঁছেছে। আমি এসে দেখেছি কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী, যেটি 7:43 আসার কথা, সেটি কিন্তু 7:52 এসে পৌঁছেছে প্ল্যাটফর্মে। সুতরাং এই দুটি ট্রেন বাদ দিয়ে অন্যান্য ট্রেনগুলো কিন্তু মোটামুটি সময় মতো এসে পৌঁছচ্ছে। তবে প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু ঢাকা ছাড়ছেন আজকে, যেমনটি আপনিও হয়তো দেখতে পাচ্ছেন দেবাশিস, যে ঈদের একদিন আগে আজকে, ঈদের আগের দিন আজকে, তারপরেও প্রচুর মানুষ ঢাকা ছাড়ছেন। ট্রেনের ছাদেও প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং ঝুঁকি নিয়ে তারা কিন্তু ছাদে উঠছেন। এমনকি চলন্ত ট্রেনের ছাদ থেকে ঝুঁকি নিয়ে মানুষকে নামতেও দেখা গিয়েছে। নারীরাও কিন্তু ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করছেন, যেটি আসলে কথা ছিল না। এমনকি কথা ছিল যে কোনো যাত্রী ছাদে উঠবেন না এবং 25% স্ট্যান্ডিং টিকিট থাকার কথা। তবে ছাদে যেই সংখ্যক যাত্রীদেরকে দেখা যাচ্ছে, তাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে তাদের টিকিট কাটা আছে, তবে তারা আসলে সিট পাননি, এজন্য আসলে ছাদে তাদের যেতে হচ্ছে। এবং একটি ট্রেন থামার পরপরই আসলে প্রচুর যাত্রী কিন্তু ঠাসাঠাসি করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, ঝুঁকি নিয়ে চেষ্টা করছেন নারীরা পর্যন্ত, এবং সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যাত্রীরা জানাচ্ছেন যে এবার কিন্তু আগাম টিকিট তারা কেটেছিলেন এবং এসব স্ট্যান্ডিং টিকিট কাটছেন, তবে ট্রেনের মধ্যে জায়গা না থাকার কারণে তারা কিন্তু ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন। তবে সার্বিকভাবে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক, যাত্রীরা বলছেন। ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য।
ঈদ যাত্রার আরও খবর জানতে চাই। গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী হোসাইন আলী বাবু, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাবু, চন্দ্রায় এখন যানবাহনের চাপ কেমন দেখছেন? দেবাশিস, এখনো পর্যন্ত চন্দ্রাতে যানবাহনের বেশ চাপ রয়েছে, যাত্রীদের উপস্থিতি রয়েছে বেশ। দেখতেই পাচ্ছেন যে চন্দ্রা মোড়ের যে গাড়ির যে চাপ সেটি কিন্তু ফ্লাইওভার ক্রস করে একেবারেই গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চলে গিয়েছে। আমরা যতটুকু খবর নিয়েছি এই রুটে প্রায় 20 কিলোমিটার এই দীর্ঘতে কিন্তু গাড়ি চলছে। বেলা যত বাড়ছে যাত্রীদের উপস্থিতি তত বাড়ছে। গতকালকে যারা যেতে পারেনি তারা কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখেছি পায়ে হেঁটে এই চন্দ্রা মোড়ে এসেছেন তাদের গাড়িতে ওঠার জন্য। আসলে গাজীপুরে যে প্রায় শিল্প কারখানাগুলো ছুটি হয়েছে গতকাল, সেই শিল্প কারখানা ছুটি হওয়ার পর থেকেই গাজীপুরের যাত্রীদের চাপ বেশ বেড়েছে। তারা বলছে যে আসলে ঢাকা থেকে যেসব গাড়িগুলো ছেড়ে আসছে, গাবতলী মহাখালী থেকে যেসব গাড়িগুলো ছেড়ে আসছে সেগুলো হচ্ছে একেবারেই ভর্তি হয়ে আসছে, যার কারণে তারা এখান থেকে গাড়িতে উঠতে পারছে না। তাদের জন্য আসলে এখান থেকে বিশেষ কিছু গাড়ির ব্যবস্থা করে দেওয়া হলে আসলে তাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। তারা বলছেন যে এখানকার যারা প্রশাসনিক যারা রয়েছেন তারা যদি তাদের জন্য গাড়ি বরাদ্দ করে দিতেন তাহলে তারা একেবারেই স্বাভাবিকভাবে যেতে পারতেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই চন্দ্রাপুরে যে কাউন্টারগুলো রয়েছে সবগুলো কাউন্টারই কিন্তু বন্ধ রয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা দিচ্ছে না, যার কারণে এই যে যাত্রীরা তারা এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে কালিয়াকৈর যে খাড়া রয়েছে সেখান থেকে তাদের কিন্তু গাড়িতে উঠতে হচ্ছে। এই যে যাত্রীরা যারা যাচ্ছেন আসলে গত দুদিন ধরে যাচ্ছেন, এই যে চাপ সেটা কিন্তু আসলে একসাথে এতগুলো শিল্প কারখানা ছুটি হওয়ার কারণেই সবগুলো শ্রমিকগুলো আসলে রাস্তায় নেমে যাওয়ার কারণে এই চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা। শেষ মুহূর্তে আসলে যারা যাচ্ছেন যেভাবে পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন, কেউ বাসের ছাদে উঠে যাচ্ছেন, কেউ ট্রাকের ছাদে উঠে যাচ্ছেন, কেউ লেগুনাতে চলে যাচ্ছেন, যেভাবে পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন। কারণ শেষ মুহূর্তে আগামীকালই ঈদ, সেইকে অপেক্ষা করে তারা এই যে নারী বাড়ি ফিরছেন আসলে পায়ে হেঁটে তারা যাচ্ছেন। তাদের যে দুর্ভোগ সেটা আসলে ঈদের আনন্দটা পরিবার পরিজনদের সাথে ভাগাভাগি করবেন, সেই দুর্ভোগ আসলে তারা কোনোভাবেই তারা সেটা মনে করছেন না। তারা যেটা বলছেন যে আসলে বরাবরের মতো যে বাড়তি ভাড়া, সেই ভাড়া কিন্তু বাড়তি চাওয়া হচ্ছে, যেভাবে পাচ্ছেন তার কাছে তত ভাড়া নিয়ে তারা গাড়ি পরিবহন যারা চালাচ্ছেন তারা এই ভাড়া নিচ্ছেন। যেখানে ভাড়া 200-300 টাকা সেখানে কিন্তু আসলে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। তারপরও তারা যেটা বলছেন যে আসলে এত কষ্ট, এত দুর্ভোগ সেটা সহ্য করেও তারা যাচ্ছেন। দীর্ঘ 1 বছর পর তাদের যে ঈদ, সেই ঈদ পরিবার পরিজনদের সাথে করবেন, সেই আনন্দটা যাতে একসাথে করতে পারেন। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। এবারে নৌপথের খবর জানতে চাই। পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারিতে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখ মানুষ। সহকর্মী BM খোরশেদ যুক্ত রয়েছেন পাটুরিয়া থেকে। খোরশেদ, ঈদ যাত্রায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এখন কি অবস্থা? দুর্ভোগ কি কিছুটা কমছে? দেবাশিস, ঘরমুখ মানুষ কিন্তু এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে বেশ ভোগান্তি শিকার হচ্ছে। আমরা দেখেছি যে পাটুরিয়া ঘাট থেকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত যানবাহনের কিন্তু একটি দীর্ঘ সারি রয়েছে, এবং এই যে দীর্ঘ সারি, এই জটলার মূল কারণ আসলে এখানে যে সকল পণ্যবাহী যে ট্রাকগুলো আসলে রয়েছে, যে সাধারণ পণ্যবাহী ট্রাক, যদিও সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক এই মুহূর্তে কিন্তু আসলে পারাপার নিষেধ, কিন্তু এই গাড়িগুলো রাতে এলোমেলোভাবে এই পাটুরিয়া ঘাটে যে উতুলি মোড় থেকে শুরু করে পাটুরিয়া ঘাট পর্যন্ত 3-4 লাইন যখন আসলে একই লেনে যখন এলোমেলোভাবে যানবাহন রেখেছে, তখনই আসলে এই যানজটের কিন্তু আসলে সৃষ্টি হচ্ছে। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কিন্তু তাদেরকে এই ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এবং সবচেয়ে বিপাকে পড়েছেন যারা আসলে কোরবানির পশু বিক্রি করে যারা বাড়ি ফিরছিলেন, সেই সকল ব্যবসায়ী এবং পণ্যবাহী সেই সকল যানবাহনের আসলে চালকরা তারা খুব নিরাপত্তাহীনতার কথা আসলে বলছিলেন, যে যত ঘাটে ঘন্টার পর ঘন্টা এভাবে আটকে থাকলে তাদের কাছে আসলে কোরবানির পশু বিক্রির টাকা রয়েছে, তারা খুবই আসলে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, উদ্বিগ্ন ছিল যে আসলে যে কোনো সময় যে কোনো ঘটনা আসলে ঘটতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা প্রশাসনের যে তৎপরতাটা সেটা আসলে সকালের দিকে সেটা 8টার পর থেকে আসলে আমরা দেখছি, কিন্তু রাতে এই সকল যানবাহন
সকল যানবাহন যখন এই ঘাটে যখন এসেছিল তখন আসলে প্রশাসনের সেইভাবে তৎপরতা ছিল না, যে কারণে এই এলোমেলো যানবাহনের কারণে কিন্তু একটা দীর্ঘ সারি এবং যানজট শেষ পর্যন্ত আসলে যারা ঘরমুখী মানুষ তারা কিন্তু একটা চরম দুর্ভোগ এবং ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছে। এবং এই যে সকল আটকা পড়া যানবাহন রয়েছে তার ভেতরে নারী শিশুরা আসলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে এবং অনেককে আমরা দেখেছি যে মাইলের পর মাইল পায়ে হেঁটে তারা কিন্তু শেষ পর্যন্ত ঘাটে কিন্তু পড়ছে, লঞ্চ ফেরিতে যাচ্ছে। এবং সকাল থেকেই যানবাহনের পাশাপাশি কিন্তু আমরা বেশ চাপ দেখেছি, বিশেষ করে কাটা লাইনের যে সকল যাত্রী রয়েছে তারা পায়ে হেঁটে লঞ্চ ঘাটে যাচ্ছে, ফেরিতে যাচ্ছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছেন যে ঘাটের আসলে যে যানজট যেটি হয়েছে সেইটি আসলে তাদের কিছু করার নেই, তবে যারা ঘাটে পৌঁছতে পারছে তাদেরকে কিন্তু আসলে পারাপার করা হচ্ছে। মাঝে মধ্যে আমরা ফেরি ঘাটেও দেখছি যে মাঝে মধ্যে ফেরি ঘাটে দেখা যাচ্ছে যে ফেরি শূন্য হয়ে যাচ্ছে, লঞ্চ শূন্য হয়ে যাচ্ছে, কারণ যাত্রীর চাপের কারণে। সব মিলিয়ে ঘাটের যে এই মুহূর্তে যে পরিস্থিতি, দীর্ঘ সারিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ এবং এই যানজট পরিস্থিতি আসলে কখন নাগাদ উন্নতি হয় সেই বিষয়টি আসলে নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না। এখনও কিন্তু পেছনে অনেক মানুষ কিন্তু আসলে আটকা পড়েছে। দেবাশিস, ধন্যবাদ যুক্ত হবার জন্য খোরশেদ। চট্টগ্রামের ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত 10 জন। এছাড়া গাইবান্ধার ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। রাতে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 3 জন নিহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 2 জন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালায়। সিগন্যাল বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 5 জন মানুষ অক্ষত অবস্থায় বের হয়েছে। আরেকটা সিএনজি থেকে একটা মহিলা আর 3টা শিশুকে আহত অবস্থায় আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিছি। শুধুমাত্র 2টা গাড়ি আমরা উদ্ধার করতে পারছি, আর বাদবাকি সবগুলো গাড়ি এখনো রেলের সাথে সংযোগ হয়ে জ্যাম হয়ে আছে। কোরবানির পশুরহাটের খবর জানাতে এবারে যশোরে যাচ্ছি আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একদম শেষ মুহূর্তে হাটে কেমন চলছে পশু বেচাকেনা? দেবাশিস, যশোরের যে স্থায়ী এবং অস্থায়ী যে হাট আছে, কুরবানির যে 10টি হাট, সেটা গতকালই মূলত জমজমাট হাট ছিল। গতকাল বৃহস্পতিবার প্রায় সবগুলো হাটিতে জমজমাট বেচা কেনা হয়েছে। আজকে শুক্রবার ছুটির দিন এবং কুরবানি ঈদের আগের দিন, সেই হিসেবে খুবই যে সবগুলো হাটই গরু থাকছে না, কুরবানির যে পশু সেগুলো থাকছে না, সীমিত পরিসরে বসবে বলে আমরা জানতে পেরেছি। এখনো আমি আছি যশোরের ঝেগরগাছার পশু হাট, এখানে এখনো পশুর হাট এখনো বসেনি, যেহেতু এখানে রাতে পশু রাখার কোনো ব্যবস্থা না থাকায় এখানকার যে বিক্রেতারা আছে তারা রাতে থাকে না, পশু বিক্রি শেষে সেই দিন বিকেলবেলায় তারা নিয়ে চলে যায়। আমরা কথা বলেছি এখানকার ক্রেতা পাইকার মালিকদের সাথে, তারা বলছে যে মূলত যে গতকাল বৃহস্পতিবার ছিল প্রায় শেষ হাট, এখানে জমজমাট পশুর বেচা কেনা হয়েছে। সবচেয়ে এবার যে ছোট এবং মাঝারি ধরনের যে পশু আছে গরু, সেগুলো বেচা কেনা মানে চাহিদা ছিল এবং বেচা কেনাও হয়েছে। এবং যে হাটটিতে যে অনেক যে বড় যে গরু থাকলেও সেগুলো বেচা কেনা খুবই কম হয়েছে। আমরা খোঁজ নিয়েছি যে অনেকেই যে পাড়া মহল্লায় যে অনেক ক্ষুদ্র এবং যে ছোট খামারি আছে, তারা অনেকেই গ্রামের অঞ্চলে যারা কুরবানি দিতে ইচ্ছুক, তারা যে পাড়ার যে ছোট ছোট খামারে ঘুরে তারা কুরবানির পশু ক্রয় করেছে। সব মিলে যে যশোরের যে পশুর হাট গত কয়েকদিন ধরে বেচা কেনা হয়েছে, গত কয়েকদিনের তুলনায়, গত কয়েক বছরের তুলনায় এবার বড় যে কুরবানির পশু রয়েছে গরু, সেগুলো বেচা কেনা কম। তার কারণ বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে এবার রাজনৈতিক অস্থিরতা এবং যে যারা ব্যবসায়ী, অনেক শিল্পপতি বা ব্যবসায়ী যারা আছে, তারা অনেকে আত্মগোপনের এবং রাজনৈতিক নেতাকর্মীরা অনেকে আত্মগোপনে থাকার কারণে যে এক ধরনের কুরবানি না দেওয়ার যে এক ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। দেবাশিস, এই ছিল যশোর থেকে। ধন্যবাদ জাহিদ যুক্ত হবার জন্য।
রাজধানী নিউ মার্কেট এলাকায় ফিল্টার পানির ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদা না দেয়ায় ছাত্রদল পরিচয়ে তুলে নিয়ে পেটানো হয় তাকে, ছিনিয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল ফোন। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ, কিন্তু অজ্ঞাত কারণে 10 দিন পরও মামলা নেয়নি তারা। আটক হয়নি কেউ। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। দুর্বৃত্তদের হামলায় ক্ষতবিক্ষত এই যুবকের নাম রবিউল জমাদ্দার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফিল্টার পানির ব্যবসা করেন। তার অভিযোগ, চাঁদা না দেয় নিউ মার্কেট এলাকার ছাত্রদল নেতারা তাকে তুলে নিয়ে এভাবে পিটিয়েছে। সন্ত্রাসী রুবেল আমার সাথে দেখা, আমারে বলতাছে তুই বাইরে টাকা দেস না, পরে পোলাপে না ইসা আমার জোর কইরা ধইরা নিয়ে গেছে বাটা সিঙ্গাল যাইয়া 40-50 জন আইসে, আইয়া বেলমেন্টের গল্লির মুখের একটু ভিতরে আমার হাত পাও ধরছে, তারপর ধইরা আমার এভাবে উবুত কইরা নিছে, আমার শার্ট ছিঁড়া ফেলাইছে, ছিঁড়া আমার বেধরক ইচ্ছা মতো পিঠে লাঠি দিয়া ইচ্ছা মতো বাইরে আইছে আধা ঘন্টার মতো। তারা পরিচয় দেয় হইল ক্যাপ্টেন ইমনের লোক তারা। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যাতে দেখা যায় গত 27 মে রাত 10:30টার দিকে নিউ মার্কেটের সুবাস্তু অ্যারোমা শপিং মলের সামনে রবিউলকে ঘিরে ধরে কয়েকজন। এখানেই এক দফা পেটানো হয় তাকে। এ সময় সাধারণ লোক জড়ো হয়ে গেলে তাকে তুলে আনা হয় বাটার সিগন্যাল বেলমন্টের গলিতে। সেখানেই তাকে নির্মমভাবে পেটানো হয়, যার সত্যতা নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরাও। যেখানে মারামারি হয়েছে এরকম ধরনের কাহিনী হয়েছে রাত্রবেলা দোকান বন্ধর পরে। রুবুল মনে করেন গল্লির ভিতরে নিয়ে যায়, ওই এসএসের পাইপ দিয়ে বেরিয়েছে, স্টিলের মতন চাবাটি, ওই স্টিলের মতন চাবাটি দিয়ে বেরিয়েছে। ঘটনার পরই রুবেল, আসিফ, শিবু ও সাগরের নাম উল্লেখ করে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন রবিউল। তদন্ত কর্মকর্তা জানান, রবিউলের ওপর হামলা ও পেটানোর ঘটনাটি সত্য, তবে মামলা কেন হচ্ছে না নেই কোনো সদুত্তর। ওইখানে আরো কয়েকজন ছিল, মোটামুটি 20-25 জন ছিল, ওইখানেও মারধর। তার মানে ওরা যে ছেলেটাকে মারধর করছে এটা তো সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি, এটা 100% সত্যি। হামলার ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনও একজন আসামিও গ্রেপ্তার হয়নি। মামলা নিতেও গড়িমসি করছে পুলিশ। এতে ক্ষুব্ধ রবিউল। আমার বলতেছে কি, থানায় তো এই মাসে অনেক মামলা হয়ে গেছে, 1 তারিখ ছাড়া মামলা নেওয়া যাইব না। এই ধরনের ঘটনা ভাইরাল না হলে মামলা বা আইনি প্রতিকার না পাওয়ার এমন অভিযোগ নতুন নয়। তবে প্রশ্ন হচ্ছে, তদন্তে হামলার প্রমাণ মিললেও কেন মামলা নেয়নি পুলিশ? এই যারা অজ্ঞাতনামা আসামি ছিল তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে একটু সময় লেগেছে। আর আপনারা জানেন যে ঈদের মার্কেটে প্রচুর আমাদের ডিউটি করতে হয়। নিউ মার্কেট এলাকায় এই পানির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এর আগেও রবিউলের ওপর হামলার ঘটনা ঘটেছিল। চাঁদাবাজদের এমন দৌরাত্মে উদ্বিগ্ন নিউ মার্কেটের সাধারণ ব্যবসায়ীরাও। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাল সনদ দিয়ে কলেজের প্রভাষক পদে চাকরির প্রমাণ মিলেছে পিরোজপুরের সাবেক এক এমপির স্ত্রীর বিরুদ্ধে। দুদকের তদন্তে বেরিয়ে আসে অভিযুক্ত লায়লা পারভিনের এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সকল সনদই জাল। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও প্রায় 1 দশক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজে প্রভাষকের দায়িত্ব পালন করেন তিনি। এ সময় সরকারি বেতনের টাকাও তুলেছেন সাবেক এমপি এম.এ. আউয়ালের স্ত্রী লায়লা পারভিন। এমন ঘটনায় হতভম্ব এলাকাবাসী। নিয়োগের সময় জমা দেয়া সনদপত্রের সবগুলোই ভুয়া। জাল সনদে প্রায় 1 দশক ধরে ফজিলাতুন্নেসা কলেজের প্রভাষকের দায়িত্ব পালন করেছেন সাবেক এমপির স্ত্রী লায়লা পারভিন। 5 আগস্টের পর যার নাম পরিবর্তন করে নাজিরপুর সরকারি মহিলা কলেজ করা হয়। জাল সনদের অভিযোগ পেয়ে তদন্তে নামে দুদক। প্রমাণ মেলে এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সব সনদই জাল করেছেন লায়লা পারভিন, যা এখন টক অব দ্য টাউন। জানা যায় 2010 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম.এ. আউয়াল। জানা যায় 2010 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম.এ. আউয়াল। পরে 2013 সালে ইসলামিক শিক্ষা বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পান তার স্ত্রী লায়লা পারভিন। দুদকের মামলায় উল্লেখ, নিয়োগের সময় লায়লা পারভিন এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় পাশের যে সনদ দেখান, শিক্ষা বোর্ডে সেসব সনদের কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি। সাবেক এমপির ক্ষমতা ব্যবহার করে এমন অনিয়ম করা হয়েছে বলেই দাবি করা হয় মামলায়। নিয়োগে অনিয়ম আছে, দলীয়করণ করা হয়েছিল। এ.কে.এম. আউয়াল সাহেব তার স্ত্রীকে
তারই প্রতিষ্ঠিত একটি কলেজে চাকরি দিয়েছেন। সকল শিক্ষা সনদগুলোকে ভুয়া বা জাল সনদ ব্যবহার করে, এটি অনুভবপ্রেত। এই মামলার আরেক আসামি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার। বলা হচ্ছে লায়লা পারভিনকে গভর্নিং বডি দাতা সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করান তিনি। পরে লায়লা নিজেই তার নিয়োগ অনুমোদন করেন, যদিও এখন অভিযোগ অস্বীকার করছেন অধ্যক্ষ। এখানে বিশেষ করে সার্টিফিকেট মূল্যায়ন করার দায়িত্ব বিশেষ করে থাকে ডিজি মহোদয়ের প্রতিনিধি, তারের উপরই বর্তায়। এখানে আমি শুধু সহযোগিতা আয়োজক সদস্য সচিব হিসাবে আমি শুধু আয়োজকই হিসাবে ছিলাম। শুধু জাল সনদই নয়, প্রতিষ্ঠানটি 2018 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে বেতন ও অন্যান্য সুবিধা বাবদ প্রায় 4 লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে বলে জানায় দুদক। যাচাইকালে দেখা যায় যে তার এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের সব সার্টিফিকেটেই ভুয়া এবং এই জাল সার্টিফিকেট সৃজন করে নিয়োগ প্রাপ্তির পর উনি সরকারি প্রায় 4 লক্ষ টাকা বেতন ভাতা দিয়ে উত্তোলন করেন। তারপরে এটার বিষয়ে অভিযোগ প্রাপ্তির পর আমরা অনুসন্ধান শুরু করলে এর সত্যতা পাওয়া যায়। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সাবেক এমপি আওয়াল ও তার স্ত্রী লায়লা পারভিন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। Country's biggest hypermarket at Jamuna Feature Park. We provide the best products around the world. Explore our wide variety of imported goods. আবারও জানবো ঈদ যাত্রার খবর। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতির সৃষ্টি হয়েছে। ভোর থেকেই দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। সেখানে আছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, মহাসড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন? দেবাশিস, আমি কিন্তু আশার বাণী দিয়ে শুরু করতে পারছি না। গত 48 ঘন্টা যাবত কিন্তু রাস্তার একই অবস্থা। আপনি আমার পিছনে দেখতে পারবেন। আপনার মাধ্যমে দর্শকদের আমি জানাতে চাই যে গত পরশুদিন থেকে কিন্তু যে যখন থেকে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তারপর থেকেই কিন্তু আজকে পর্যন্ত যে গাড়ির যে স্রোত, গাড়ির যে বাম্পার টু বাম্পার, সেই রকম গাড়ি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যারা ঢাকা থেকে রওনা হয়েছেন গতকাল রাতের বেলায়, তারা কিন্তু এখন পর্যন্ত এই যমুনা সেতু পার হতে পারেনি। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে চন্দ্রা, বাইপাইল, গাজীপুর এইসব জায়গায় যানজট শেষ করে আবার হচ্ছে যে টাঙ্গাইলের যে যমুনা সেতুর পূর্ব পার রয়েছে 13.5 কিলোমিটার, কুংলি এবং ঘারিন্দা বাইপাস, এইসব স্পট গুলাতে কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন, বিশেষ করে নারী এবং শিশু। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এত পরিমাণ গাড়ি, এই প্রথম রেকর্ড পরিমাণ গাড়ি কিন্তু গতকালকে যমুনা সেতু দিয়ে পার হয়ে গিয়েছে। প্রায় 64,000-এর উপরে, প্রায় 65,000 গাড়ি কিন্তু এই যমুনা সেতু দিয়ে পার হয়েছে এবং টোল আদায় হয়েছে 4.25 কোটি টাকার উপরে। তবে পুলিশ প্রশাসন গত পরশু 2 তারিখ থেকেই কিন্তু এই যমুনা সেতু দিয়ে 600 পুলিশ মোতায়েন করা ছিল। ঘারিন্দা বাইপাস, পাবনা বাইপাস, আর এলেঙ্গা, রসুলপুর, এইসব যেসব লোকেশন গুলোতে হচ্ছে যে যানজটের সৃষ্টি হয়, সেসব লোকেশন গুলোতে কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। তবে যেসব গাড়ি এবং যাত্রীবাহী বাসগুলো যাচ্ছে, এইসব জায়গাগুলোতে কিন্তু পুলিশ দাঁড়াতে দিচ্ছে না। তারপরেও অতিরিক্ত যে গাড়ির চাপ, সেই গাড়ির চাপের কারণে এই যমুনা সেতু পূর্ব পার থেকে প্রায় ঘারিন্দা বাইপাসে 25 কিলোমিটার রাস্তা কিন্তু ধীর গতিতে চলছে। আপনি কিন্তু দেখতেই পেলেন, দর্শকদের দেখালাম যে গাড়ি এখনো প্রতি গাড়ির পেছন লেগে আছে গাড়িগুলো। এখন পর্যন্ত কিন্তু স্বস্তির খবর এখন পর্যন্ত নেই। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে, পুলিশ প্রশাসন বলছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে যদি গাড়ি এভাবে চলে যেতে থাকে, তাহলে হয়তো বা রাস্তা অনেকটা ক্লিয়ার হবে, এমনটি ধারণা করছেন। দেবাশিস, ধন্যবাদ শামীম যুক্ত হবার জন্য। অসময়ে ধুধু বালুচর, বর্ষায় বন্যার সাথে ভাঙন। লালমনিরহাটে তিস্তা ও ধরলার দুর্গম চরের মানুষের
এটাই নিয়তি। বঞ্চিত চিকিৎসা সেবা থেকে তাই দাবি উঠেছে এবারের প্রস্তাবিত বাজেটে চরাঞ্চলে হাসপাতাল নির্মাণের। আদিতমারির গোবর্ধন চরের ইয়াকুব আলী পরিবারে তার 6 সদস্য। প্রায় 25 বছর ধরে তিস্তার দুর্গম চরটিতে বসবাস। কয়েক দফা নদীতে হারিয়েছেন বসতভিটা, থামেনি টিকে থাকা লড়াই। তার সাথে বড় দুশ্চিন্তা স্বাস্থ্যসেবা নিয়ে। নদী ভাঙন মানুষ আমরা, আমার এইখানে যে চরত বসবাস করি, এখন সে জায়গায় কোনো ডাক্তার নাই, কোনো ক্লিনিক নেই। তিস্তা ও ধরলা নদী ঘেরা লালমনিরহাট, ছোট বড় মিলিয়ে চরাঞ্চল আছে অর্ধ শতাধিক, সবখানেই সংগ্রামী জীবন। স্বাস্থ্যকেন্দ্র নেই, মাঝের চর গোবর্ধন, হরিণ চাওড়া সহ বেশিরভাগ দুর্গম চরাঞ্চলে। গুরুতর রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া রীতিমতো চ্যালেঞ্জের। গর্ভবতী মা মারা যায়, শিশু বাচ্চা মারা যায়, কোনো যোগাযোগ নেই। দুনো পাশে এখন নদী, আর সরাত কোনো ক্লিনিক নাই। এখান থেকে দূরে যাইতে ওষুধপাতি কিনতে বা লালমনির যাওয়া লাগে, খুব কষ্ট হয় আমার। তিস্তার দু একটি চরে কমিউনিটি ক্লিনিক আছে, তবে সেখানে মেলে না পর্যাপ্ত সেবা। ভোট এলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। বাজেট ঘাটতির কারণে, তাদের বেতন না থাকার কারণে তাদের যে সেবার মান ছিল এটি কিন্তু একেবারে শূন্যের কোঠায় গিয়েছে। কাজেই কমিউনিটি ক্লিনিকগুলো যাতে করে সচল করা হয়। চরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য সেখানে যথেষ্ট বরাদ্দ দেওয়ার প্রয়োজন। পাশাপাশি সেখানে যদি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা যায়, অসংখ্য মানুষ এই সেবা পাওয়ার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হবে। এবারের বাজেট ঘিরে নানা প্রত্যাশা চরবাসীর। চাওয়া স্বাস্থ্যসেবা নিশ্চিতের। সিভিল সার্জন জানালেন এটি দীর্ঘ প্রক্রিয়া। পরিকল্পনার স্বপ্নটা উপরের সেন্ট্রাল থেকে আসবে, যে নিচে থেকে আবেদন যেতে হবে। আবেদন গেলে এরকম যে আবেদনগুলো হয় যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে তারা যদি এটা মনে করেন যে না এখানে প্রয়োজন, তাহলে ওটা অনুমোদন হবে। শুধু স্বাস্থ্যসেবাই নয়, বেহাল যোগাযোগ আর শিক্ষা ব্যবস্থাও। আশা হতাশার মাঝেই দিন কাটে চরবাসীর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এখনও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বিপর্যস্ত আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের লাখ লাখ মানুষ। এরই মাঝে প্রাণহানি দাঁড়িয়েছে 46 জনে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট, চরমভাবে ব্যাহত জনজীবন। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বিপর্যস্ত আসাম ও পার্শ্ববর্তী উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষের জনজীবন। তলিয়ে গেছে 1500-র বেশি গ্রাম ও বিস্তীর্ণ ফসলি জমি। আসামের পাশাপাশি অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ নানা স্থানে বন্যায় ব্যাহত জনজীবন। বিপদসীমা ছাড়িয়েছে ব্রহ্মপুত্র, বরাক, কুশিয়ারা সহ 7টি নদীর পানি। মারাত্মক জীবন ঝুঁকি নিয়ে পথের ধারে অস্থায়ী তাঁবুতে বাস করছে বানভাসী মানুষ। সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে শিশু ও বৃদ্ধরা। এখানে খাওয়ার মতো কোনো পানি নেই, না আছে খাবার। এখানে অনেক শিশু ও বয়স্ক মানুষ আছে, তাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আসামে প্রতি বছর 3 বার বন্যা হয়, এটি এবছরের প্রথম, তাতেই এ অবস্থা। আমরা হাল ছেড়ে দিয়েছি প্রায়, জানি না কি হবে। অবস্থা খুবই খারাপ এখানে। বন্যার পানিতে আমাদের সবার ঘর ডুবে গেছে। আমরা বন্যার পানি কোনো রকম ফুটিয়ে পান করছি। বন্যায় 21 জেলায় 6 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ফেরি, রেল ও সড়ক যোগাযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী। এরই মাঝে 405টি শরণার্থী কেন্দ্রে আশ্রয় নিয়েছে 41,000-এরও বেশি মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধার ও জরুরি সেবা দিতে কাজ করছে মেডিকেল ও রেস্কিউ টিম। টানা বৃষ্টিতে আরও অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির, সেই সাথে বাড়ছে ভূমিধসের শঙ্কা। বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঈদুল আজহার আগের রাতে আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে লেবাননের রাজধানী বৈরুত। চালানো হয়েছে একের পর এক বিমান হামলা। বৃহস্পতিবার শহরটির দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে দাহিয়ে এলাকার 4টি পাড়ার বাসিন্দাদের সরে যাওয়ার ঘোষণা দেয় তারা। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় হাজারো মানুষ, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আইডিএফের দাবি ওইসব এলাকায় ইরানের অর্থায়নে গড়ে তোলা হিজবুল্লাহর ভূগর্ভস্থ ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করেই চালানো হয়েছে অভিযান। একই রাতে দক্ষিণ লেবাননের আইন কানা গ্রামেও চালানো হয় বিমান হামলা। এদিকে লেবাননে অন্তত 3টি বিমান হামলার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।